আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে আবার স্বাগত জানাচ্ছি। তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা তৃতীয় বর্ষের শিক্ষার্থী, তাদের জন্য আমাদের সিরিজ ক্লাস নরমেজের পরিসংখ্যানের উপরে আমরা নিতে যাচ্ছি বা নিচ্ছি। তারই ধারাবাহিকতা আজকের ক্লাসটি আমাদের তৃতীয় ক্লাস। এই ক্লাসের আগে গত দুটি ক্লাসে আমরা নরমেজের পরিসংখ্যানের কিছু বেসিক কনসেপ্ট বা পরিভাষা স্পষ্ট করবার চেষ্টা করেছি। আজকের ক্লাসে আমাদের এই কোর্সের দ্বিতীয় পাঠ অর্থাৎ পরিসংখ্যান পাঠের তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা আলোচনা করবার চেষ্টা করব। আসো আমরা ক্লাসটি উপভোগ করি। কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝি, আমরা প্রথমে সেই ধারণাটি স্পষ্ট করবার চেষ্টা করি। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে কেন্দ্রীয় মানের কাছাকাছি অন্যান্য মানের কেন্দ্রীভূত হবার বা হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। তাহলে কি বোঝাচ্ছে? কেন্দ্রীয় মানের কাছাকাছি অন্যান্য মান কেন্দ্রীভূত হওয়া, কিংবা তার চারপাশে ঘোরা, কিংবা তার কাছাকাছি থাকা, কিংবা তার থেকে অন্যান্য মানগুলো কত দূরত্বে অবস্থিত, এই বিষয়টি স্পষ্ট করবার যে প্রক্রিয়া সেটির নাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, এবং এই প্রবণতার নাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এরপরে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কিংবা হচ্ছে যে মান কয়টা থাকে? সাধারণত তিন প্রকার থাকে। কি কি? প্রথমটা হচ্ছে গড়, তারপর হচ্ছে মধ্যক বা মধ্যমা, তারপর হচ্ছে প্রচুরক। তাহলে কটা প্রকার পাচ্ছি বা পরিমাপ পাচ্ছি? তিনটি পরিমাপ বা প্রকার পাচ্ছি। তারপর রয়েছে প্রথমটা যে হচ্ছে গড়। গড়টা আমরা তাহলে আলোচনা করব, যাকে ইংরেজিতে আমরা মিন বলি আর কি। সেই গড়টা হচ্ছে মূলত দুই পদ্ধতিতে হয়। একটা হচ্ছে সরাসরি পদ্ধতিতে আমরা গড় করি, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গড় করি। তাহলে আসো আমরা প্রথমে চেষ্টা করি এটার যে প্রথম প্রকার গড়, গড়টা কিভাবে হয় এবং মূলত সরাসরি পদ্ধতিতে গড়টা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা একটু দেখি। এখানে আমরা যে উপাত্তগুলো নিয়ে আলোচনা করব, উপাত্ত মূলত তিনটা প্রকারে আমরা পাই। তো প্রথমে আমরা পাই যে উপাত্তগুলোর কোনো কি থাকে না, একাধিক বার রিপিট থাকে না, গণসংখ্যা একের বেশি থাকে না, এবং সেগুলো প্রত্যেকটাকে আমরা এক্স চলক বা ভ্যারিয়েবল দিয়ে ধরি। যদি প্রত্যেকটাকে এক্স আই হিসাব করে এক একটা চলক বা মান ধরি, তাহলে প্রত্যেকটার পিছনে এফ আই বা এফ হচ্ছে এক, যার কারণে সে সময়টাতে আলাদা করে এরকম চিত্র করা প্রয়োজন পড়ে না। এরকম ভাবে যখন কোনো উপাত্ত থাকে, তখন আমরা যেমন করি যে যদি 50 টাকা থাকে, তাহলে প্রত্যেকের জন্য কয় টাকা করে ভাগে হবে। যদি সেখানে 5 জন থাকে, তাহলে 50কে 5 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে যেটা থাকছে বের হচ্ছে সেটা হচ্ছে সরাসরি পদ্ধতির গড় আর কি। এখানে কয়জন রয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি 5 রয়েছে আর কি। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 5জন ব্যক্তি বা 5টা উপাদান রয়েছে আর কি। কেমন? তাহলে আমরা এগুলো সমাধান করবার সময়, এখানে যেহেতু আমার স্পেস কম, আমি এই সাইডে লিখি, তোমরা বুঝে যাবা আশা করি যে সমাধান। কারণ প্রশ্নটা উত্তর যখন আমি খাতায় লিখবো, তখন নাম্বার বসানোর পরে সমাধান লিখে আমাকে কাজ করা লাগবে। তাহলে আমরা এই যে গড় বের করবো, গড় বের করার তো একটা সূত্র আছে। যেহেতু আমরা বিষয় বা সাবজেক্ট পড়ছি, এখানে সূত্র দিয়ে কাজ করতে হয়। বাস্তবিক জীবনে আমরা মুখে মুখে অনেক সময় সরাসরি পদ্ধতি অ্যাপ্লাই করে বসি। তাহলে আমরা জানি, লিখবো আমরা জানি এক্স বার। আমরা জানি এক্স বার। এক্স বার বলতে বোঝায় কি? যে গড় সামেশন এক্স ডিভাইড বাই এন সমান হচ্ছে গড়, যেটা বের হবে সেটা হচ্ছে গড়। সামেশন এক্স কি? এক্স হচ্ছে এই যে প্রতিটা হচ্ছে চলক। সামেশন এক্স আই বলতে প্রতিটা চলককে বোঝায় আর কি। ঠিক আছে, তো এই প্রতিটা চলককে আলাদা আলাদা করে বোঝায়। তাহলে এই চলকগুলোর কি বলছে? সামেশন, যোগফল, সমষ্টি। যোগফলকে কি করতে হবে? পদ সংখ্যা, এন সমান হচ্ছে পদ সংখ্যা। তাহলে পদ কয়টা? 1 2 3 4 5। কেমন? তাহলে এই পদ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এক্স বার সমান 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10 ডিভাইড বাই 5। আমি এখানে সরাসরি এগুলো উঠায় দিলাম। তাহলে আমি এখানে যোগ করে বসি। 6 7 13, আর 8 হচ্ছে 21, আর 9 হচ্ছে 30, আর 10 40। তাহলে 40 পাচ্ছি, ভাগ কত? 5। তাহলে এখন কত পাবো? 8। তাহলে এই যে সামেশন, সরি, এখানে এক্স বার সমান কত পাচ্ছি? 8। তাহলে আমার গড় হচ্ছে কত? 8। এখন আমি কি লিখবো? অতএব নির্ণেয় গড় এক্স বার সমান 8। এটি হচ্ছে আনসার বা উত্তর। তুমি যেভাবে ইচ্ছা লিখে দাও। ঠিক আছে, খুবই সহজ। যেগুলো বাস্তব জীবনে আমরা করি, এটাকে একটু সূত্র বসে এভাবে করে দেয়া।
আশা করছি বুঝতে পারছো। এরপর আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে সমস্যা 1 লেখা থাকলো, এটা মূলত 2 নম্বর সমস্যা আমাদের বা অঙ্ক। নিম্নের তথ্য থেকে গড় নির্ণয় করো। ওই একই তথ্যগুলো যদি আমরা গণসংখ্যা আকারে পাই তাহলে এভাবে পেয়ে যাবো। তো এখানে একটু আলাদা তথ্য রয়েছে, সেগুলো থেকে আমরা গণসংখ্যা পাচ্ছি, মানে দেখতে পাচ্ছি প্রতিটা এক্স বা চলকের মানের বিপরীতে। কেমন? তাহলে এখানে আমরা কিভাবে করতে পারি আর কি। এই যে আমাদের একটি চিত্র রয়েছে যেটি আমি আগেই তুলে রেখেছি। তাহলে এখানে আমরা অঙ্ক করতে শুরু করি, কিভাবে আসে আমাদের সমাধান একটু দেখার চেষ্টা করি। ধরো এখানে আমরা ভিন্ন কালার নেই, সমাধান লিখলাম। সমাধান আমরা জানি এক্স বার সমান সামেশন এফ এক্স সমান ডিভাইডেড বাই এন। এফ কেন আসলো? কারণ এখানে গণসংখ্যা আছে, ওখানে আমরা কি লিখেছিলাম? সামেশন সামেশন এক্স, কারণ ওখানে এফ ছিল না, গণসংখ্যা ছিল না। আর গণসংখ্যা কি জিনিস সেটা আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করবার চেষ্টা করেছি। তাহলে এক্স বার সমান সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। এখন তাহলে আমার কি রয়েছে? এই যে চিত্র, আমার প্রয়োজনীয় সারণী আমার আঁকতে হবে। আমি যে নিচে প্রয়োজনীয় সারণী আঁকা হলো, নিচে প্রয়োজনীয় সারণী তৈরি করা হলো। এই সারণীটা আমরা তৈরি করলাম। এখন দেখো সারণীতে এই দুটো তথ্য ঘর বা কলাম কিন্তু আমার এখান থেকে নেয়া। 15 গণসংখ্যা কত 5, 20 গণসংখ্যা কত 7। ঠিক আছে, এভাবে আমরা সাজিয়ে নিয়েছি, এভাবে আমরা কলাম করে সাজিয়ে নিব। এখন দেখো আমার এফ এক্স, এফ কোনটা? এইটা। এক্স কোনটা? এইটা। তাহলে এটার কি করা লাগবে? গুণ করা লাগবে। কারণ কি? আমার এখানে হচ্ছে সামেশন এফ এক্স, প্রতিটা সারিতে যা পাওয়া যাবে এই কলামের নিচে যোগ করে একসাথে করতে হবে আর কি, দিয়ে তখন এটা সূত্র আকারে বসাতে হবে। তাহলে আমার সামেশন এফ এক্স বের করতে হলে আগে এফ এক্স প্রতিটা সারি অনুযায়ী বসাতে হবে। 5 আর 15তে কত হয়? 5 15 75। কেমন? 20 আর 7 হচ্ছে 140। 30 আর 8 3 8 24, তাহলে 24 আর 0 এটা হচ্ছে 250। তারপর এখানে হচ্ছে 3 35 105, তারপর 40 4 40 160। তাহলে এখন এটাকে আমি কি করব? সামেশন এফ এক্স সমান সমান এই 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 কয়টা কলাম রয়েছে, সরি সারি রয়েছে 6টা, এই 6টার যোগফল করে দিব। তাহলে এই যে সামেশন এফ এক্স সমান আমার আসছে 970। ঠিক আছে, আর 970 এই যে আমরা বসায় দিব। অতএব এখন ডান দিকে তাহলে একটু লিখি, অতএব এক্স বার সমান সামেশন এফ এক্স, সূত্রটা আবার একটু উঠায় নেই, এটা বা কত? 970। এখন আরেকটা কাজ আমরা করি নাই, এই যে এন, এন হচ্ছে এখানে এফ এর সমষ্টি। তাহলে এফ এফ কলামে যতগুলো গণসংখ্যা রয়েছে এটার সমষ্টি আমার বের করা লাগবে। 5 আর 7 12 আর 8 হচ্ছে 20 আর 10 30 এবং 33 37। তাহলে সামেশন এফ সমান হচ্ছে 37 বা এটাই হচ্ছে এন সমান 37। ঠিক আছে, এখন দেখো তাহলে আমি এখানে বসাবো 37। 970 ভাগ 37 সমান আসতেছে 26.216 বা 26.22। যেহেতু তৃতীয় ঘরে গিয়ে 6 আছে, আমরা দ্বিতীয় ঘরে গিয়ে কি করতে পারি? 1 ধরে নিতে পারি, 1-এর জায়গায় 2 ধরে নিতে পারি। কেমন? তাহলে এইভাবে আমরা পেয়ে গেছি। এখন অতএব নির্ণয় গড় ইত্যাদি ইত্যাদি লিখে দিয়ে এই যে 21.22 এই হচ্ছে আমার সরাসরি পদ্ধতিতে গড় হয়ে গেল। দুইটা অঙ্ক আমরা বা গাণিতিক সমস্যা সমাধান করে ফেললাম। কেমন? এখন আমরা এই যে সরাসরি গড় নির্ণয় পদ্ধতির তৃতীয় বিষয়টা দেখব, যেটা একটু আগে তোমাদেরকে বলছিলাম যে আমরা উপাত্ত সাধারণত পাই 3টা ক্যাটাগরির। কয়টা ক্যাটাগরির? আমরা 3টা ক্যাটাগরির উপাত্ত সাধারণত পেয়ে থাকি। তো এই উপাত্তগুলোর মধ্যে আমাদের প্রথমটা হচ্ছে যেখানে কি থাকে না, এই ছক আকারে তোমাদের যদি একটু বোঝানোর চেষ্টা করি, যে ক্লাস এবং হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে প্রথম ক্যাটাগরিতে হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি, যেটা আমরা আগে দেখলাম যে ক্লাস নাই, শ্রেণীও নাই,
গণসংখ্যাও নাই। দ্বিতীয় ক্যাটাগরিতে কি আছে? ক্লাস নাই কিন্তু গণসংখ্যা আছে। তৃতীয় ক্যাটাগরিতে ক্লাস আছে, গণসংখ্যা আছে। কোনটা? এই যে এখানে দেখো, ঠিক আছে। ক্লাস আছে অর্থাৎ শ্রেণী রয়েছে, এবং শ্রেণী কি সেগুলো তো আমরা আগে আলোচনা করেছি। গণসংখ্যাও রয়েছে। এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখা লাগবে। আমরা তাহলে এটা মিশিয়ে দিই। এইখান থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয় যদি সরাসরি পদ্ধতিতে করতে যাই তাহলে ঠিক একইভাবে আমি লিখব সমাধান, ঠিক আছে। সমাধান লেখার পরে আমি নাম্বার দিয়ে দিয়ে সমাধান লিখবো, তারপর লিখবো আমরা জানি। প্রথমে সূত্রটা আমরা লিখে দেব। আমরা জানি এক্স বার, গড়ের প্রতীক হচ্ছে এক্স বার। এক্স বার সমান হচ্ছে সামেশন এফ এক্স। সরাসরি পদ্ধতিতে করছি কিন্তু, ঠিক আছে। আরেকটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে, এরকম অঙ্ক দিয়ে আমরা পরের স্লাইডে করবো আর কি। সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন, ঠিক আছে। এখন এখানে তো ক্লাস, এইটা তো এক্স না, এক্স হচ্ছে নির্দিষ্ট কোনো একটা মান হয়। তাহলে আমার এই যে এক্স নিতে হলে কি করতে হবে? এই শ্রেণী থাকলে তার মধ্যমান ধরতে হবে। আর মধ্যমান ধরার পদ্ধতি কি আমরা আগে আলোচনা করেছি, যে শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা যোগফলকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাই এই যে ধরো শ্রেণীর উচ্চ সীমা কত আছে? 41, এখানে 31 ভাগ 2 সমান সমান কত? 41 আর 31 72, 72 ভাগ 2 সমান সমান 36, ঠিক আছে। 36, তাহলে এখানে মধ্যমান হচ্ছে 36। ঠিক একইভাবে যেহেতু 10 করে শ্রেণী ব্যাপ্তি রয়েছে, এখানে আসবে 46, এখানে আসবে 56। এখানে ওইটা করে দেখাতে হবে না, তুমি জাস্ট সংখ্যাটা বসাবো, ওইটা বাইরে কোথাও করে নিবা বা ক্যালকুলেটরে। এটা হচ্ছে 66, ঠিক আছে। এটা হচ্ছে 76, এটা হচ্ছে 86। বোঝা গেছে কথা? তাহলে এইভাবে আমি কি পেয়ে যাচ্ছি? এক্স বা মধ্যমান পেয়ে যাচ্ছি। এখন এফ আমার আছে, তাহলে এফ এক্স একসাথে গুণ করলে আমি এফ এক্স পেয়ে যাব। এটা হচ্ছে এন হবে এখানে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমার 36 আর 4 হচ্ছে 436। এটা তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি। তাহলে আমরা সামেশন এফ এক্স এখানে বের করে ফেলেছি এফ এক্স আকারে, তারপর হচ্ছে সেটা যোগ করে সামেশন এফ এক্সটা পেয়ে গেছি আর কি। কত হচ্ছে? 1414। তাহলে এই যে আমার এখন সূত্র, অতএব অতএব আমরা বসাবো, অতএব এক্স বার সমান সামেশন এক্স। আর এই কথাটা লিখে নেওয়ার পরে তুমি প্রয়োজনে এই কলাম লেখার আগে বা এই চিত্র লেখার আগে লিখে নেবে যে প্রয়োজনে সারণী তৈরি করা হলো। তারপর এটা করে ফেলার পর মাঝখানে তার নিচে লিখবা। আমরা যেহেতু জায়গা নেই নিচে বা এগুলো ছোট করা যায়নি, আমরা পাশে লিখছি। কেমন? তোমরা পাশে বা নিচে লিখবা যে সামেশন এক্স বার সমান সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। তাহলে সামেশন এফ এক্স সমান কত পেয়েছি আমরা? 1414 ভাগ এন। এন আমার কত হবে? এই যে 4 আর 5 9, 9 আর 3 হচ্ছে 12, আর 6 18, 18 আর হচ্ছে 4 22 আর 2 24। তাহলে এই যে 24। তাহলে এখানে আমরা বসাবো 24। এখন 1414 কে আমরা ভাগ দেব 24 দ্বারা। 24 দ্বারা ভাগ করলে আমরা পাই 58.9166 বা 58.92। ঠিক আছে। আমরা তাহলে সরাসরি পদ্ধতিতে 3 ধরনের উপাত্ত, একটা হচ্ছে শ্রেণীও নাই গণসংখ্যা নয়, দ্বিতীয়টা হচ্ছে শ্রেণী নাই গণসংখ্যা আছে, তৃতীয়টা হচ্ছে শ্রেণী আছে গণসংখ্যা আছে। এরকম 3 ধরনের ক্যাটাগরির উপাত্ত যদি থাকে তাহলে আমরা সরাসরি পদ্ধতিতে সেখান থেকে গড় নির্ণয় করতে পারবো। কেমন? এখান থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন গড় নির্ণয় করব তখন মানটা অলমোস্ট একই আসবে বা কাছাকাছি থাকবে। অলমোস্ট একই আসবে বা কাছাকাছি থাকবে। আমরা তাহলে সরাসরি পদ্ধতির গড় নির্ণয়টা সম্পূর্ণ করলাম। এবারে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। সংক্ষিপ্ত পদ্ধতিটা একটু মনে রাখতে হবে, একবার তুমি বুঝে ফেললে তখন তোমার জন্য সহজ হয়ে যাবে আশা করি আর কি। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে a প্লাস সামেশন ডি ডিভাইডেড বাই এন, যদি শ্রেণীকৃত উপাত্ত না হয়। কেমন? যদি শ্রেণীকৃত উপাত্ত না হয়। a প্লাস সামেশন এফ ডি যখন ডি সমান
এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। ঠিক আছে, আর এই জিনিসটা বোঝা লাগবে, এই যে এ ডি এন তো আমরা বুঝি, এফও তো আমরা বুঝি, তাহলে আমরা এরকম জায়গায় সমাধান যখন করতে শুরু করব, প্রথমে লিখবো স্বাভাবিকভাবে সমাধান দিয়ে আমরা লেখা শুরু করব। কেমন দিয়ে লিখবো আমরা, একটু বাম সাইডে আমরা লিখি যে আমরা জানি দিয়ে যে এই সূত্র হচ্ছে এক্স বার, ওই যে এক্স বার দিয়ে করতে হবে। এটা কি আছে? শ্রেণীকৃত উপাত্ত। শ্রেণীকৃত উপাত্ত হচ্ছে এখানে শ্রেণী মান আছে, মধ্যমান ধরা লাগবে যেহেতু আমার এক্স বের করা লাগবে, তারপর এফ তো দেয়া আছে, ডি বের করা লাগবে। তাহলে আমরা এক্স বার সমান ওই যে সূত্রটা এ প্লাস সামেশন এফ ডি ডিভাইড বাই এন ইন্টু সি। ঠিক আছে, এখানে এটা হচ্ছে একটা অনুমিত গড়, অর্থাৎ এক্স এর যেগুলো মান থাকবে সেই মানগুলো থেকে তুমি যে কোনোটা অনুমিত গড় হিসাবে ধরতে পারো। অন্যান্য ক্ষেত্রে শ্রেণীহীন ভাবে তুমি যে কোনো একটা মানকে অনুমিত গড় তুমি ধরতে পারো, একটা অনুমান করে নিবা। তাহলে তুমি নিচের দিকে নাও, মধ্যেরটা নাও অনুমান করে, কিংবা হচ্ছে উপরের দিকে নাও, যে কোনোটা নাও, ক্যালকুলেশন করে তোমার মান গড় মূলত যেটা বের হবে আলটিমেটলি সেটা একই আসবে। যার কারণে তুমি এইটা ম্যাটার করবে না যে আমি কোনটা নিব। ঠিক আছে, আমরা এই এক্স এর মানগুলো বের করে ফেলি। এখানে মান আসবে 36, এখানে আসবে 46, 56, 66, 76, 86। ঠিক আছে, তাহলে এই যে আমরা এখন ডি বের করব। ডি বের করার সূত্র কি? ওই যে আমার ডি বের করার সূত্র এক্স মাইনাস এ। এক্স কোনটা? এই যে এইটা। এ কোনটা? আমরা যে কোনো একটা ধরবো। ঠিক আছে, তো ধরি আমরা এখানে লিখে নেই, ধরি এ সমান ধরো 46 ধরলাম। ঠিক আছে, তাহলে 46 ধরলাম। এখন 36, এই যে এক্স কোন সারিতে কাজ করব? এই সারিতে। তাহলে এই সারিতে এক্স কোনটা? 36। তাহলে ডি সমান হচ্ছে 36 বিয়োগ 46 ডিভাইডেড বাই এই যে সি কত? 10। এটা কি পদ্ধতিতে রয়েছে? বহির্ভূত পদ্ধতিতে শ্রেণী রয়েছে। আমরা আগে আলোচনা করেছি অন্তর্ভুক্ত পদ্ধতি এবং বহির্ভূত পদ্ধতি। তাহলে বহির্ভূত পদ্ধতিতে আমার রয়েছে। এখন এখানে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে সি। সি সমান কত? 10। তাহলে 10, এখানে দেখো 46টা বড়, তাহলে 46 থেকে 36 বাদ দিলে কত? বিয়োগ 10 ভাগ 10 সমান সমান কত থাকে? -1। বোঝা গেল? তাহলে আমার এইখানে বসাতে হবে আলটিমেটলি -1। এখানে বসবে কত? এই যে ধরো 46, এখানে বিয়োগ 46 ভাগ 10, তাহলে কত আসবে? 0। 0কে 10 দ্বারা ভাগ দিলে 0। তাহলে যে ঘরটাতে আমি বা যে সারিটাতে আমি অনুমিত গড় ধরবো, এ ধরবো, সেই সারির ডি আসবে 0। তার উপরে হলে আসবে মান মাইনাসে দিয়ে শ্রেণীকৃত হলে, আর নিচে আসলে +1 করে বাড়তে থাকবে। এইখানে দেখো +1 হবে কিভাবে? এখানে 56 বিয়োগ 46, কারণ ওই যে এ সমান তো 46 যেটা ধরেছি, আর এই সারিতে এক্স হচ্ছে 56 ভাগ কত? 10। তাহলে 10 থেকে 56 থেকে 46 বাদ দিলে 10 থাকে, 10 ভাগ 10, তাহলে কত থাকে? 1। এটা +1 হচ্ছে -1। ঠিক একইভাবে এখানে তুমি যদি যাও তাহলে এখানে 2 আসবে, এখানে আসবে 3, এখানে আসবে 4। ঠিক আছে, তুমি যখন যে কোনো একটা অনুমিত গড় ধরে নিবা, তোমার জন্য শর্টকাট হচ্ছে তুমি যখন যে কোনো একটা অনুমিত গড় ধরে নিবা, তখন সেই সারির ডি কলামের সেই সারির ওই সেলে তুমি 0 বসাবা, উপরে -1 করে যেতে থাকবে, উপরে নিচের দিকে +1 করে যেতে থাকবা। বোঝা গেছে কথা? আশা করছি সংক্ষেপে এই কাজটা করে ফেলতে পারবা। এখন তাহলে আমার এই কলামে কি আছে? এফ ডি, অর্থাৎ এই যে ডি পাইলাম, এফ আছে। এখন আমার এফ ডির সমষ্টি করা লাগবে। তাহলে এখন এই যে +4 -1 কত হচ্ছে আমার? -4। এটা হচ্ছে 0 হবে, এটা হচ্ছে যে 3 হবে, 3 আর 1 গুণ করলে 3, 6 দুগুণে 12, 3 4 12, 4 দুগুণে 8। তাহলে দেখো সমষ্টি ইতিবাচক বা পজিটিভ গুণগুলো 3 আর 12তে হচ্ছে 15, আর 12তে 27, আর 8-এ 35। এখান থেকে কত বাদ? 4 বাদ, তাহলে হচ্ছে থাকে 31। ঠিক আছে, আমার এখানকার সামেশন এফ ডি সমান 31। এখন দেখো আমার গণসংখ্যা লাগবে এফ,
4 আর 5 9, আর হচ্ছে 3 12, আর 6 18, 22, 24। এটা কত? 24। আগের ক্যালকুলেশন তো আমার এই তথ্য থেকেই করেছি, ওখানে ছিল 24। আমি কিন্তু সারণীর কাজ করে ফেলছি। তাহলে একটা অঙ্ক, গাণিতিক অঙ্ক বিশেষ করে পরিসংখ্যানে করবার ক্ষেত্রে প্রথমে আমরা সূত্র লিখবো, সূত্র লিখে প্রয়োজনীয় সারণী এঁকে নেব, সেই সারণীর ক্যালকুলেশন করে ফেলবো। ঠিক আছে, ক্যালকুলেশন করবার পরে আমি সরাসরি চলে যাব। অতএব x বার সমান a প্লাস সামেশন f d ডিভাইডেড বাই n ইনটু c। ঠিক আছে, আমরা কিন্তু এইখানে a ধরেছি এবং আমরা জানি যে c সমান কত? 10। c সমান প্রয়োজনে তুমি এদিকে কোথাও লিখে নিতে পারো। তাহলে আমরা a সমান কত পেয়েছি? 46 ধরেছি এটা, কিন্তু সামেশন f d সমান কত পেয়েছি? 31 ডিভাইড বাই কত? 24। এটা কত? ইনটু 10। এটা c সমান কত হবে? 10। তাহলে এখন আমরা গুণ করে ফেলবো, গুণ করে ক্যালকুলেশন করে ফেলবো। এই ক্যালকুলেশনটুকুর মান আসতেছে 12.9166 বা কত? 12 আর 46 কত? 58.96166 এরকম কিছু। তোমাদের মনে পড়ছে সরাসরি পদ্ধতিতে যে 3 নাম্বার, বা এটা ঠিক আগ মুহূর্তে আগের স্লাইডে যে অঙ্কটি করলাম, একই তথ্য দিয়ে কিন্তু আমরা করছি। তাহলে সরাসরি পদ্ধতিতে যখন আমি করছি তখন কিন্তু ঠিক একই মানটি পেয়েছিলাম। আমি যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে করছি তখন আবার একই মানটা আমার বের হচ্ছে। অর্থাৎ তোমার ক্যালকুলেশনে যদি ভুল না হয়, তুমি সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় করো অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তোমার মান একই আসবে। অতএব নির্ণয় x বার সমান 58.92। উত্তর আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি গড় নির্ণয় করি, সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় করলে যে মান বের হবে একই মান বের হবে। এখন তাহলে কেন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিকে প্রিফার করব, কিংবা কেন এটার প্রয়োজন আসলো? কারণ কখনো কখনো তোমার এই সংখ্যাগুলো অনেক বড় থাকতে পারে। ঠিক আছে, তো এইটার ক্যালকুলেশন তুমি যদি ওই যে ওইভাবে দেখালাম, তুমি এখানে x ধরেছো, x ও মানও বড়, f এর মানও বড়, তাহলে তুমি এখানে যদি ক্যালকুলেশন করতে যাও বড় বড় মান চলে আসবে। সেই বড় বড় মান করতে গিয়ে অনেক সময় আমরা হিমশিম খাই, ভুল হয়। সেই ভুল হলে সেটাকে কাভার করা বা সেটার ভুল সংশোধন করা কোথায় হচ্ছে এটা ধরতে পারে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায়। যার কারণে সংক্ষিপ্ত পদ্ধতিতে তুমি যদি করো, ব্যাপারটা সংক্ষিপ্ত হবে, তোমার জন্য সহজ হবে, এবং যে এক্সামিনার সেও সহজে তোমারটা চেক করতে পারবে যে ঠিক আছে কি না। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। পরের ক্লাসে আমরা কেন্দ্রীয় প্রবণতার দ্বিতীয় পরিমাপক কিংবা হচ্ছে দ্বিতীয় উপাদান মধ্যক বা মধ্যমা, যাকে আমরা মিডিয়ান বলি, সেটি সমাধান করবার চেষ্টা করব আর কি। এই ক্লাসের উপরে তোমাদের বা গড়ের উপরে সরাসরি পদ্ধতি কিংবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য তোমাদের কোথাও দ্বিধা থাকলে, কোথাও জানতে চাওয়ার বিষয় থাকলে আমাদের কাছে কমেন্ট বক্সে কিংবা যে কোনো উপায়ে মেইল করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারো, কিংবা তোমাদের নিজের কোনো অঙ্ক বানিয়ে তোমরা ট্রাই করতে পারো সমাধানটি ঠিক আছে কি না, বা এটি প্রয়োজনে আমাদেরকে দেখাতে পারো। তোমাদের উত্তরের কমেন্ট কিংবা মন্তব্যের অপেক্ষায় আমরা থাকবো। তোমাদের জন্য অশেষ দোয়া, শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।